নমস্কার, মুখোমুখিকরণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছেন কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা বসু। দিদি, আপনাকে আমাদের প্রোগ্রামে অনেক স্বাগত জানাই। মোদিজি বারবার আসছেন আমাদের রাজ্যে, অমিত শাহ আসছেন, মোদিজি এসে হুঙ্কার দিচ্ছেন আপকি বার 400 পার, অমিত শাহ এসে বলছেন 35টা সিট নেবেন। আপনারা তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং অনেকদিন ধরে তৃণমূলের এই রাজনীতির সাথে জড়িত আছেন, তাই তৃণমূলের দুর্গ রক্ষা করার দায়িত্বটা আপনাদেরই। নিচুতলার কর্মীরাই দুর্গ রক্ষা করে। আপনারা কতটা কনফিডেন্ট যে তৃণমূল এই লোকসভা ভোটে কীরকম রেজাল্ট করবে? নমস্কার, আমি কল্পনা বসু। আমার পরিচয় দিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি পরিচয় দিই, আগে আমি একজন তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক, পরে আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি যে প্রশ্নটা করলেন, আমরা কতটা কনফিডেন্ট বা আমরা দুর্গ রক্ষার জন্যে কি করছি, আমি আমার ক্ষেত্র দিয়েই বলি। আমাদের কালনাতে আমরা যেভাবে কাজ করেছি, আমরা নেতৃবৃন্দের কাছে যেভাবে শিখেছি যে আমাদের ওপরে যে জায়গাটুকুর দায়িত্ব আছে, সেই জায়গাতে আমরা যদি ঠিকভাবে মানুষের সাথে থাকতে পারি, পরিষেবা মানুষকে যাতে ঠিক মতন দিতে পারি, এবং সর্বক্ষেত্রে হয়তো দেখা যায় 100% চাহিদা আমরা মেটাতে পারি না, কিন্তু আমরা যেন তাদের পাশে থাকতে পারি সুখ দুঃখের সঙ্গে। এইভাবে যদি আমরা আমাদের ক্ষেত্রটুকুনিকে, অর্থাৎ আমার ওয়ার্ডে যদি আমার কাজটা আমি সম্পূর্ণ করতে পারি, এরকম আমাদের কালনা পৌরসভায় 18টা ওয়ার্ড, সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা কাউন্সিলর রয়েছেন 17টা ওয়ার্ড আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে যারা দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর রয়েছেন, আমাদের এখানে যে 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা যদি নিজ নিজ এলাকায় ঠিকভাবে কাজটা করেন, যদি করেন বলবো না, করছেন অবশ্যই, তাহলে আমরা ভীষণ আশাবাদী যে 35 থেকে 37টা আসন তৃণমূল কংগ্রেস এবারে পাবেই। দিদি সবসময়, দিদিমা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি, উনি সবসময় উন্নয়নের কথা বলেন। উনি বলেন যে বামেরা 34 বছরে যে উন্নয়ন করতে পারেনি বা যেখানে যেখানে তাদের খামতি ছিল উনি এসে সেটা পূরণ করেছেন, সেই উন্নয়নের ধারা উনি বয়ে নিয়ে গেছেন। এবং যখনই উনি বিভিন্ন সভা থেকে নিজের যারা ওনার ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলেন, তিনি সবসময় সবার উপরে রাখেন উন্নয়নের কথা, যে উনি উন্নয়ন করে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে দিদির উন্নয়ন বলুন বা যে প্রকল্পগুলো বলুন, তার মধ্যে কোন কোন প্রকল্পগুলো সবথেকে বেশি এই মুহূর্তে মানুষের কাছে পৌঁছেছে এবং যে প্রকল্পগুলোর কারণে তৃণমূল এই লোকসভার ভোটে ভালো ফল করতে পারে? 2010 সালে কালনা পৌরসভাতে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 2011 সালে আমরা গভর্নমেন্ট, আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট গঠন হয়। তারপরে আমরা দেখেছি যে সমস্ত প্রকল্পগুলো দিদি একটার পর একটা এনেছেন, বর্তমানে 67টা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলো 11 সালের পর থেকে আমরা দেখেছি মানুষ সরাসরি পেয়েছেন। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিই। যেমন আমরা দেখেছিলাম 10 সাল থেকে 11 সাল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা বেনিফিশিয়ারিদের হাতে টাকা দেওয়া হয়। মানে মিউনিসিপ্যালিটিতে তারা আসতো, একটা রেজিস্টার ছিল, রেজিস্টারে কেউ যারা সই করতে পারতেন সই করতেন, আর যারা থাম্ব ইমপ্রেশন দিতেন, দিয়ে তারা টাকা তুলতেন, মানে টাকাটা নিতেন, তুলতেন বলবো না। আমরা দেখলাম প্রচুর গরমিল, যার জন্য যেই 11 সালে আমাদের গভর্নমেন্ট গঠন হলো, সঙ্গে সঙ্গে দিদি প্রথম পদক্ষেপ নিলেন যে এটা অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বেনিফিশিয়ারির হাতে চলে যাবে। সেই থেকে আমাদের অ্যাকাউন্ট প্রথা চালু হলো। তার মানে আমরা বলতেই পারি দিদির উন্নয়নের প্রথম ধাপ প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে। তারপরে তো আরও অনেক উন্নয়ন রয়েছে, পরপর আপনারা দেখেছেন স্কুলের সবুজ সাথী থেকে শুরু করে খাদ্য সাথী রয়েছে, আপনার এখন তো বর্তমানে স্কুলের স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে। এগুলো যেমন রয়েছে, এই বার্ধক্য ভাতা রিলেটেড আর একটা কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে বর্তমানে এখন কিন্তু মমতা টু জনতা, অর্থাৎ আমাদের সিএম টু জনতা, মধ্যেখানে কিন্তু আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো নেত্রী কাউকে ধরতে হয় না জনতাকে। কিন্তু আগে একটা সময় দেখা যেত সিপিএম আমলে নেতা নেত্রীর পেছন না ঘুরলে, মিটিং মিছিল না ঘুরলে কোনো প্রকল্প, কোনো সুযোগ সুবিধা পাওয়া যেত না। আমাদের সময় সেইটা দিদি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে বিধানসভার ভোট হয়েছিল 2021-এ,
দিদি ঘোষণা করেছিলেন যে মা বোনেদের জন্য দিদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এতটাই মানে জনপ্রিয়তা লাভ করেছে যে আমরা যখন ওয়ার্ডে বেরোচ্ছি, আমি আমার ছোট্ট ওয়ার্ড দিয়ে বলছি, 12 নম্বর ওয়ার্ডে আমার 1659 বেনিফিশিয়ারি, 1659 হাউসহোল্ড। এই 1659 হাউসহোল্ডের মধ্যে 1402 জন মা লক্ষ্মীর ভাণ্ডার পান। এটা আমরা সার্ভে করলাম স্ক্রুটনি করার সময়, এবং এগুলো তারা সরাসরি পেয়ে যাচ্ছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাদের কিন্তু আমাদের কাছে আসতে হচ্ছে না। আমরা সার্ভে করে জানতে পারছি 1402 জন পাচ্ছে, কিন্তু সার্ভের আগে তাদের যে আমাদের কাছে এসে সুযোগটা নিতে হচ্ছে তা কিন্তু নয়, সরাসরি তারা দুয়ারে সরকারে চলে যাচ্ছে, করছেন, পেয়ে যাচ্ছেন। এইটাই দিদির ইউনিক সিস্টেম, যে কোনো নেতা নেত্রী, কোনো মন্ত্রী, কারোরকে তোমায় ধরতে হবে না, তুমি যাও সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুমি সরাসরিভাবে পেয়ে যাও। এইটাই আমি বলবো দিদির উন্নয়নের সবথেকে ভালো দিক। দিদি, আপনি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছিলেন, তাহলে আমার এখানে একটা কথা বলতেই হয় যে মোদিজি 2014 সালে যখন মোদিজির সরকার এলো বা বিজেপি গভর্নমেন্ট যখন হলো, তখন উনিও এটা করেছিলেন যে যে প্রান্তিক মানুষরা আছে, গরিব মানুষরা আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, কারণ ব্যাংকের একটা সিস্টেম কী ছিল যে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে 1000 টাকা প্রথমে জমা রাখতে হয়, এবং অনেক মানুষের কাছে এটা থাকে না যে মাসের শেষে 1000 টাকাটাও তাদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট। এবং যে কারণে আমরা দেখেছিলাম যে হয়তো আমাদের দেশের 60% মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তো মোদিজি আসার পরে কিন্তু উনি বলেছিলেন যে না, ব্যাংক অ্যাকাউন্ট সবার থাকতেই হবে, কারণ সরকারের যে সুযোগ সুবিধা, সেটা রাজ্যের তরফ থেকে হোক বা কেন্দ্রের তরফ থেকে, সেটা মানুষের কাছে পৌঁছাতে গেলে ব্যাংক অবশ্যই প্রয়োজন। গ্যাসের যেটা একটা হয়েছিল যে প্রথমে টাকাটা নেওয়া হতো, তারপর বাকি টাকাটা রিটার্ন হতো, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন আছে। তাহলে আপনি কি মোদিজির এই যে কাজটাকে, সেটাকে আপনি সাধুবাদ দেবেন একজন তৃণমূল কর্মী হয়ে? না, তাহলে তো সেক্ষেত্রে আমাকে বলতে হয় বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দিদি তো এটা 11 সালেই ভেবে ফেলেছেন, 11 সালে ভেবে ফেলেছেন, আমরা সেটা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। আমরা কালনা পৌরসভায় ইমপ্লিমেন্ট করা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবং আপনি যেটা জিরো অ্যাকাউন্ট ব্যালেন্সের অ্যাকাউন্ট বললেন, আমি খুব গর্বের সাথে বলছি, আমরা কালনা পৌরসভায় যত অ্যাকাউন্ট খুলেছিলাম, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারদের নিয়ে আমরা মিটিং করে সবাইকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়েছিলাম। এবং পরবর্তী সময়ে তারা আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলেন, যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, সেই হেতু যদি 300 টাকা করে তারা যখন পাবেন 100 টাকা করে প্রত্যেক মাসে যদি তারা ডিপোজিট করে রাখেন আর কি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে একটু সুবিধা হয়। সেই কারণে আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম, বেনিফিশিয়ারিদের তোমাদের 100 টাকা করেও রাখতে হবে না, তোমরা 50টি করে টাকা রেখো, অর্থাৎ 6 মাসে 300টি টাকা তোমরা ব্যাংকে ডিপোজিট রেখো, সেই 300 টাকাটি তোমরা তুলো না। আমাদের দেশে দুবার বিজেপি সরকার তৈরি হয়েছে, এবার তৃতীয় টার্ম আসতে চলেছে, বা তারা বলছে যে এবার 400 পার তারা সিট নিয়ে আসবে বহুল জনমতের সাথে। উল্টো দিকে আমি যদি দেখি যে বিজেপির প্রধান প্রতিপক্ষ যদি আমি বলি বা বিরোধী, যেটা কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে শক্তি হারাচ্ছে। এবং বিজেপির নেতা, আমরা একজনের সাথে ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছিলেন কংগ্রেস হচ্ছে ভাঙা নৌকা, কারণ যেই ওখানে বসে থাকবে সেই ডুবে মরবে, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে এসে একটা আমাদের দেশে ইন্ডিয়া জোট, একটা অ্যালায়েন্স হয়েছে, বিভিন্ন বিরোধী পার্টি একসাথে এসে বিজেপিকে যদি সরকারচ্যুত করতে হয়, তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের যতগুলি সিট দরকার বা যে শক্তি দরকার, আপনার কি মনে হয় সেই শক্তি ইন্ডিয়া অ্যালায়েন্সের আছে? আমার মনে হচ্ছে এবারে একটা পরিবর্তন আসছে, কারণ আমাদের মোদিজির যে 3বারের সরকার গঠনের স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে, কারণ উনি এমন কিছু কাজ করেননি, মানুষের জন্য জনহিতকর কাজ উনি কিন্তু কিছু করেননি। যেটাই করেছেন সেটাই কিন্তু মানে কি বলবো আমি, আপনারাও তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি পেয়েছে সাধারণ মানুষ, কি পেয়েছে বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে। আমাদের যখন গ্যাসের দাম ছিল 483 টাকা, সেই বর্তমানে আমরা গ্যাস কিনতে লাগলাম 1050, 1060 টাকায় গ্যাস কিনতে লাগলাম। এখন যদি দেখলো ইলেকশন এসে গেছে, তার আগে গ্যাসটা একটু কমিয়ে দিল, দামটা একটু কমিয়ে দিল। এগুলো কি সাধারণ মানুষ বোঝে না? তারপরে বলল আমরা 500 টাকাতে দেবো, গ্যাস দেবো, প্রত্যেক বাড়িতে আমরা গ্যাস পৌঁছে দেবো। তারপরে দেখা গেল যে সেটা নিয়েও একটা সম্পূর্ণ ভাঁওতাবাজি করলেন। অনেকেই রয়েছেন যারা তাদের বিপিএল তালিকায় নাম রয়েছে, 500 টাকা নিয়েও তারা যাচ্ছেন, গ্যাস পাচ্ছেন না, গ্যাস দিচ্ছেন না। না, একটা লিমিটেড টাইম আছে, আপনারা তো সেই টাইমে আসেননি, সুতরাং আপনাকে আর দেওয়া যাবে না।
এটা কিন্তু সরাসরি বেনিফিশিয়ারিটা বুঝতে পারছে যে উনি ঘোষণা করে দিচ্ছেন একরকম, ইমপ্লিমেন্ট হচ্ছে না, তারা কিন্তু সেইটার সুবিধাটা পাচ্ছেন না। এই যে বিষয়গুলো, আমাদের দিদি দেখবেন বলে যে আমার ফ্রি চাল ফুটছে 1000 টাকার গ্যাসে, এই কথাটা যে দিদি বলেন, কথাটা একদম সঠিক। তো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা, সেইখানে কিন্তু মোদিজি একদম কোনো আলোকপাত করতে পারেননি, মানুষকে কোনো সুবিধা দিতে পারেননি। আমার মনে হয় না যে এবারে বিজেপি সরকার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ হবে বলে। আর ইন্ডিয়া টিমের মধ্যে মানে বিজেপির ব্যর্থতাটা ইন্ডিয়া টিমকে অনেকটাই সফলতা এনে দেবে, এটা আমার ধারণা। ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আসে গভর্নমেন্টে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি গভর্নমেন্ট তৈরি হয়, আমরা এর আগেও দেখেছি যে এরকম বিভিন্ন দলের একসাথে যদি একটা গভর্নমেন্ট তৈরি হয় সেটা বেশি দিন স্থায়ী হয় না, কারণ তাদের মধ্যে তাদের মতাদর্শের পার্থক্য আছে, কারণ প্রত্যেকটা দল নিজস্ব কিছু মতাদর্শ নিয়ে চলে। যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সে সিপিএম আছে বা বামফ্রন্ট আছে, আপনারাও আছেন, কংগ্রেস আছে, এবং প্রত্যেকটা দলের নীতি আদর্শের সমস্যা আছে। আমাদের রাজ্যে কংগ্রেস এবং বামফ্রন্টের এগেনস্টে তৃণমূল, বা তৃণমূলের এগেনস্টে এরা দুটো দল লড়ছে, কিন্তু ইন্ডিয়ান অ্যালায়েন্সে তারা সবাই একটা জোটে আছে। এরা এই সরকারটা যদি আসে আলটিমেটলি, তাহলে আপনার মনে হয় যে সরকারটা স্থায়ী হবে? আর যদি সরকারটা গঠন হয়, আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রীর দাবিদার কে হতে পারে এই দল থেকে? আমরা দেখেছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুটি দল কি করছে, একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু যখন আন্তর্জাতিক স্তরে খেলতে যাচ্ছে বা জাতীয় স্তরে এরা পৌঁছাচ্ছে, তখন কিন্তু এরা দেশের জন্য দুজনে মিলেই লড়াইটা করছেন। তাই আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে একটা রাজ্যের বিষয় রয়েছে আর একটা আপনার কেন্দ্রের বিষয় রয়েছে। তা ওই জন্যই আমাদের মমতাদি বলেছেন যে বাইরে থেকে উনি সমর্থন করবেন। সুতরাং যাই থাক না কেন গণ্ডগোল, যদি দুজনের মধ্যে কিছু জনের মধ্যে মতবিরোধ থেকেও থাকে, আমার মনে হয় সরকার গঠনের পর সেই মতবিরোধটা থাকবে না। আর দিদি তো বলেইছেন বাইরে থেকে দিদি সমর্থন করবেন, মনে হয় অসুবিধা হবে না। তৃণমূলের রাজনীতিতে আমরা একটা কথা সবসময় শুনি যে গোষ্ঠীদ্বন্দ্ব, বা কালনার পৌরসভা গঠন যখন হয়েছিল তখন আমরা নিউজে দেখেছি যে গোষ্ঠীদ্বন্দ্ব, একটা ঝামেলা, যে কাউন্সিলররা হয়েছেন তাদের মধ্যে কে চেয়ারম্যান হবেন বা এর বিভিন্ন প্রসঙ্গে। আপনার কি মনে হয় যে রাবণ এতটাই শক্তিশালী ছিল যে ভিতর থেকে বিভীষণ যদি না থাকতো তাহলে হয়তো রাম রাবণকে হারাতে পারতেন না? যখন একটা বড় সাম্রাজ্য থাকে, শক্তিশালী সাম্রাজ্য থাকে, একটা শক্তিশালী সাম্রাজ্য ভাঙতে গেলে কিন্তু তাকে ভেতর থেকে ভাঙতে হয়, কারণ বাইরে থেকে কোনো শত্রু এসে কিন্তু একটা শক্তিশালী সাম্রাজ্য ভাঙতে পারবে না। তৃণমূলের যে এত স্ট্রং পয়েন্ট বা এত স্ট্রং একটা দল, আপনার কি মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কারণে তৃণমূলের অবনতির কারণ হতে পারে? না, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অবনতির কারণ হবে বলে আমি মনে করি না। এই কারণে একটা পরিবারেও যেমন সকলের সঙ্গে সকলের মানে মেন্টাল ম্যাচ করে না, কিছুটা দূরত্ব থাকে, সেরকম হয়তো দেখা যায় আমাদের মধ্যেও কারোর সাথে কিছুটা দূরত্ব আছে। কিন্তু দূরত্ব আমাদের মধ্যে যতই থাক, যখন আমরা একটা লড়াইয়ে নামছি, অর্থাৎ বাংলাকে নিয়ে, বাংলার স্বার্থে যখন আমরা কাজ করছি, যখন আমাদের উন্নয়ন বলুন, মানুষের পাশে থাকা বলুন, যে কোনো একটা গোল অ্যাচিভমেন্ট করার জন্য আমাদের লড়াই করতে হবে, সেখানে কিন্তু আমরা সবাই এক, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আর দু একটা অবাঞ্ছিত ঘটনা হয়তো ঘটেছে, আপনি যেটা বললেন কালনা পৌরসভা গঠনের সময় পূর্বে হয়তো দু একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, সেটাও তেমন কিছু বড় করে দেখার মতন বিষয় নয়, সেটা মিটেও গেছে। আর আমাদের দলের সেই কমান্ডটা আমাদের উপরে আছে যে আমাদের মিটিয়ে নিতে হবে। আমরা দলের কমান্ডের ওপর কখনো চলি না, কমান্ডের ওপর দিয়ে কখনো চলি না। দল এটা বলেছে, সুতরাং এটাই আমরা মেনে নেব, তবেই তো আমরা দলের অনুগত সৈনিক। আমরা দেখি যে বিজেপি এবং তৃণমূল বিধানসভা ভোটের সময় দেখেছিলাম যে প্রচুর বিজেপিতে মানুষ জয়েন করেছিল তৃণমূল থেকে, অনেক নেতা এসেছিল এবং তারা বিজেপির হয়ে টিকিট নিয়েছিল। এবং লোকসভা ভোটেও আমরা দেখেছি যে তৃণমূল থেকে অর্জুন সিং টিকিট না পাওয়ার জন্য বেরিয়ে গিয়ে বিজেপি জয়েন করে টিকিট নিলেন, বা বিজেপি থেকে মুকুটমণি অধিকারী যিনি বিজেপির একজন এমএলএ ছিলেন, তিনি ছেড়ে এসে তৃণমূলের টিকিট এমপির জন্য লড়ছেন। আমি যদি মতাদর্শের যে কথাটা এর আগে বলছিলাম যে প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে এবং সেই মতাদর্শ নিয়ে তারা চলে। এই যে দল বদল করা,
নেতারা যে এইভাবে দল বদল করছেন, তাহলে মানুষের কাছে তাদের প্রতি কি মোটিভেশনটা যাচ্ছে, বা মানুষের কাছে কি জিনিসটা মানুষ দেখতে পাচ্ছে? তারা কি কোনো মতাদর্শ মেনে চলেন না? তাহলে এই যে নেতারা, আমি যাদের কথা বলছি, তারা কি কোনো মতাদর্শ মেনে চলেন না? হ্যাঁ, আপনি আমায় যেটা জিজ্ঞাসা করলেন, যারা দল বদল করছে তাহলে এটা তাদের কি কোনো মানে নীতি কিছু নেই? দেখুন, আমার মনে হয় অবশ্যই তাদের কিছু একটা নীতিগত দিক থেকে দুর্বলতা আছে, এবং দেখা যায় অনেক সময় পরিস্থিতির চাপে পড়েও কিন্তু কেউ কেউ দলবদল করে। যেমন দেখুন, আমরা যদি পূর্বের একটা ঘটনা দেখি, 2011 সালে আমাদের যে আদর্শ হাউসিং সোসাইটি স্ক্যাম, যেটা তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক চৌহান, সেই সময় কার্গিল যুদ্ধে নিহত যে সমস্ত পরিবার হয়েছিলেন আর কি, সেই সমস্ত পরিবারের জন্য বলা হয়েছিল একটা 31 তলা ফ্ল্যাট তৈরি হবে, যেখানে সেই সমস্ত নিহত পরিবাররা, কার্গিল যুদ্ধে নিহত পরিবারের মানুষজন পাবেন, অল্প মূল্যে পাবেন। কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সেই ফ্ল্যাটগুলি বড় বড় প্রভাবশালী নেতা মন্ত্রীদের নামে অ্যালট হয়ে গেছে। এবং এই বিষয়টা নিয়ে তখন বলেছিলেন, আমাদের মোদিজি বলেছিলেন যে এই বিষয়টা আমরা ছাড়বো না, যতদূর যেতে হয় যাব, কিন্তু এই বিষয়টা আমরা দেখেই লাস্ট পর্যন্ত দেখেই তবে ছাড়বো। কিন্তু বর্তমানে কি দেখলাম আমরা, সেই জায়গার তার কোনো কিন্তু সুরাহা হলো না। আবার আমরা কি দেখছি, বর্তমানে সেই তৎকালীন গুজরাটের মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান কিন্তু বিজেপিতে জয়েন করেছেন। এক্ষেত্রে বলতে পারি যে অবশ্যই তাদের নীতিগত দিক থেকে তারা নীতিভ্রষ্ট, এবং এদেরকে মানুষ নিশ্চয়ই ভালো চোখে দেখবেন না। আর আমি এক্ষেত্রে বলতে পারি যে যেমন দেখুন, আমরা মোদিজিকে এরকমভাবে তুলনায় আসতে পারি যে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন আর মোদিজি হচ্ছেন ওয়াশিং পাউডার। যেমন আমরা বর্তমানেও দেখছি কি, আমাদের শুভেন্দুবাবু কিন্তু আমরা বারবার শুনেছি, আমাদের এখানেও বিভিন্ন জনসভা থেকে আমরা নেতা মন্ত্রীদের মুখ থেকে শুনেছি যে উনি 35টা দপ্তর সামলাতেন, অথচ উনি কি করলেন, নিজের ব্যক্তিগত স্বার্থে যখন দেখলেন ইডি বিভিন্ন বিষয় নিয়ে জড়িয়ে গেছেন, ওনাকে বাঁচতে হবে, তখন কিন্তু উনি সেই বিজেপি নামক ওয়াশিং মেশিনের দিকে ঝুঁকলেন এবং আপনার মোদিজির ওয়াশিং পাউডারে নিজেকে ধুয়ে ফেললেন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তা সুতরাং এদেরকে কেউ মানুষও ভালো চোখে নেবে না, এবং এদেরকে আমি নিজেও এদেরকে সম্মান করতে পারি না বা ভালো চোখে নিই না। তবু হয়তো মানুষের শেষ জবাবটা মানুষই দেবেন এই সময়। আচ্ছা, আমি যদি বলি যে এর আগে আমরা দেখেছি যে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও তৃণমূলের ছিলেন, এবং 2021-এর বিধানসভার আগে তিনি হঠাৎ করে বিজেপিতে চলে যান। বিজেপিতে যাওয়ার পরে দিদি তার এগেনস্টে অনেক কথাও বলেছিলেন, হ্যাঁ, কারণ দিদি মানে এটা মেনে নিতে পারেনি, বা দলের একজন মানুষ চলে গেলেন সেই হিসাবে। কিন্তু পরে আমরা দেখলাম বিধানসভায় যখন উনি হেরে যান, তারপরে আবার তিনি তৃণমূলে ব্যাক করলেন। তাহলে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হলো কেন? তাহলে সেইভাবে দেখতে গেলে তো শুভেন্দু অধিকারীও যদি দেখেন যে এখানে সেরকম একটা কিছু হচ্ছে না, তাহলে উনি আবার ব্যাক করবেন তৃণমূলে। না, যখন আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, তখন আমরাও কিন্তু এটাকে মেনে নিতে ঠিক পারিনি। তবে হ্যাঁ, পরবর্তী সময় উনি যখন তৃণমূলে ব্যাক করেছেন, হয়তো সেই সময় তেমন কোনো পরিস্থিতি দাঁড়িয়েছিল যে পরিস্থিতির ওপর ভিত্তি করেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার দলে ব্যাক করিয়েছেন। কিন্তু তার মানে হয় এটা নয়, ওই একজনের তুলনা দিলে এটা আমরা কখনোই ভাবতে পারি না, যে ভাববও না যে সমস্ত নেতারা দল বদল করবেন, নিজেদের স্বার্থে চলে যাবেন, আবার নিজেদের স্বার্থ সেখানে চরিতার্থ না হলে আবার নিজ ঘরে ফেরত আসার চেষ্টা করবেন, আর দিদি সবাইকে সাদরে গ্রহণ করবেন, এটা কিন্তু ঠিক নয়, এই ভাবনাটা ঠিক নয়। আমরা আমাদের ইন্টারভিউ একদম শেষ পর্বে চলে এসেছি। আমি লাস্ট একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো একজন সাধারণ মানুষ হিসাবে। আমরা অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, নায়ক বলে একটা সিনেমা, যেটা অনিল কাপুর মেন রোল করেছিলেন, অমরিশ পুরী সেখানে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার হয়েছিলেন। সেখানে আমরা সেম একটা দেখেছিলাম যে সাধারণ মানুষের জন্য বাড়ি তৈরি করা হচ্ছে, সেটা মিনিস্টারের আত্মীয় স্বজনরা এসে সেটা দখল করে বসে আছেন। বা এটা আমরা এর আগেও দেখেছি যে বামফ্রন্ট কিছু কিছু ফ্ল্যাট নিজেরা তৈরি করেছে, বামফ্রন্টের হোল টাইমাররা সেই ফ্ল্যাটটা লটারির মাধ্যমে পেয়েছেন, কিন্তু কারা পাচ্ছে না, বামফ্রন্টের হোল টাইমাররাই পাচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা এখন থেকে চলছে না, বহু বছর ধরে কিন্তু এটা চলে আসছে। এবং এর সাথে যদি আমি এটা যোগ করি যে নেতা হতে গেলে তার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না, হ্যাঁ, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষ কিন্তু এই
মানে এমএলএ পদে লড়তে পারে, এমপি পদে লড়তে পারে, তার জন্য কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, শুধু এডুকেশনাল না, কোনো কিছুই না। তার নামে পুলিশ কেস থাক বা যেরকমই হোক না, যে কোনো সমস্যার থাকলেও কিন্তু সে ওই পদে লড়তে পারে। যে কারণে আপনার কি মনে হয় যে ইয়ং জেনারেশন বা শিক্ষিত মানুষ তারা হয়তো পলিটিক্সে সেইভাবে এগিয়ে আসছে না? তো আপনার কি মনে হয় যে এখানে নেতাদের একটা কোয়ালিফিকেশন রাখা উচিত, যে তাদের এইটুকু কোয়ালিফাইড হতেই হবে? কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম আমাদের জার্নি স্বাধীনতা সংগ্রামের পর, সেই সময়ের এডুকেশনাল প্রেক্ষাপট যেটা ছিল আমাদের রাজ্যের, কিন্তু এখন সেটা নেই, বা আমাদের দেশের এখন সেটা নেই। তখন মাধ্যমিক পাস মানুষ কতজন ছিলেন, কিন্তু এখনকার দিনের ম্যাক্সিমাম মানুষই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস। তো এখন কি এই নিয়মে কিছুটা পরিবর্তন করা উচিত? তাহলে কি আমাদের দেশের নেতাদের স্ট্যান্ডার্ডটাও বাড়বে এবং আমাদের দেশের স্ট্যান্ডার্ডটাও বাড়বে? এটা আপনার মনে হয়? কারণ এই মানুষগুলোই কিন্তু দেশ চালাচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বললেন সেখানে বলা যায় ম্যাচিওর ব্রেন আর রুলড বাই ইমম্যাচিওর ব্রেন। তা সেই হিসেবে আপনি মানে ইয়াং জেনারেশনের কথা যেটা বললেন, শিক্ষিত সম্প্রদায়, আমিও কিন্তু রাজনীতির বাইরে গিয়ে আপনাকে বলছি, আমরা চাই, আমি ব্যক্তিগতভাবেও চাই শিক্ষিত ছেলেমেয়েরা এগিয়ে আসুক, শিক্ষিত ছেলেমেয়েরা এগিয়ে এসে পরবর্তী প্রজন্ম হাল ধরুক। তবে কিছু কিছু ক্ষেত্রে জানেন তো, যেটা আমি একটা থেকে শুনেছিলাম, একটা জনসভায় মমতাদির মুখ থেকে শুনেছিলাম, যেমন ধরুন আমাদের ভারতীয় সংবিধান অনুসারে তো সংরক্ষণের একটা বিষয় থাকে। তা সেই সংরক্ষণে যেখানে আমাদের তপশিলি জাতি উপজাতি এই সংরক্ষণটা রয়েছে, সেইখানে কিন্তু আবার আমরা শিক্ষিত সম্প্রদায়কে খুব একটা পাই না, এখনো পর্যন্ত খুব একটা আমরা পাইনি। তা সেই সেক্টরটাকে বাদ দিলে অন্য সেক্টরের দিক থেকেও অন্তত যদি একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাকে মাপকাঠি হিসেবে ধরা যায়, বোধহয় খারাপ হয় না। এমনও হতে পারে হয়তো সেটা আসবেই, হয়তো ভাবছেন, মানে আমাদের যারা রয়েছেন আমাদের মাথার উপরে তারাই ভাবছেন, হয়তো আসবে সেই পরিবর্তনটা। দিদি, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, আসছি পরের পর্বে।